ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরাঞ্চলের মানুষ। যানজটমুক্ত সড়কে যাত্রীবাহী বাস ছাড়াও অনেকেই খোলা ট্রাক ও ব্যক্তিগত পরিবহনেও ঈদে বাড়ি ফিরছেন। বৃহস্পতিবার সকাল থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও যানজট না থাকায় অনেকটা মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে। এবছর যানজটের কোনো ভোগান্তি নেই বলে জানান যাত্রী ও চালকরা। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশের পাশাপাশি কাজ করছে হাইওয়ে পুলিশ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে চিত্তরঞ্জন কটন মিলস হরিসভা মন্দির এলাকায় ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ঈদ উপহার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজউদ্দিন মন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের মমিনুর রহমান বাবু ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন সহ অন্যান্যরা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দুস্থ ও গরিব মানুষের মাঝে নগদ অর্থ, চাল ও 3 পিস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি উপকারভোগীদের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি বলেন, সরকারের মানবিক কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে যাতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন ঈদকে সামনে রেখে প্রিয়জনের কাছে ফিরতে মানুষের ঢল নেমেছে ব্রাহ্মণবাড়িয়া কসবা রেল স্টেশনে। নারীর টানে বাড়ি ফেরার এই ব্যস্ততায় স্টেশন জুড়ে সৃষ্টি হয়েছে উপচে পড়া ভিড়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ আরও বাড়তে থাকে। ট্রেন আসার আগেই যাত্রীরা ভিড় জমিয়ে অপেক্ষা করছেন, কেউ পরিবার নিয়ে, কেউ আবার একাই ছুটছেন গ্রামের পথে। যাত্রীদের অনেকেই জানান, ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতেই এই ভোগান্তি মেনে নিচ্ছেন তারা। দীর্ঘ অপেক্ষা করে ট্রেনে ওঠা সবকিছুর মধ্যেও তাদের চোখে মুখে ছিল বাড়ি ফেরার উচ্ছ্বাস। স্টেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী চাপ সামাল দিতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। তবে হঠাৎ বেড়ে যাওয়া যাত্রীর সংখ্যার কারণে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও জানান তারা। রাজধানীর খিলগাঁওয়ে প্রভাব খাটিয়ে একটি পরিবারকে জিম্মি করে বাড়ি দখলের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী মেহের নিগার শান্তি জানান, থানায় একাধিকবার অভিযোগ করেও কোনো আইনি সহায়তা পাননি। তিনি দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত নজরুল ইসলাম বলছেন, জিম্মির অভিযোগ মিথ্যা, বৈধ দলিলেই বাড়িটি কিনেছেন তিনি। এ বিষয়ে খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ঘটনাটি তার জানা নেই। থানা থেকে আমাকে কোনো ব্যবস্থা নেয়নি, বরঞ্চ আমার কোনো কিছু হলেই তারা যদি এমনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেও ব্যথা পায়, মামলা হয় আমি নাকি তাদেরকে মেরেছি। কাগজপত্র আমার সব সঠিক, সব থাকতেও আমি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যেন অবিলম্বে আমার সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে আমার বাড়িটা আমাকে দখলমুক্ত করে আমাকে বুঝিয়ে দিই। এছাড়া আর কোনো চাওয়ারও আমার কিছু নেই। এবং নজরুলকে আইনের আওতায় এনে নজরুলের যথাযথ শাস্তির দাবি করছি আমি। মেহের শান্তি নামে একটা অভিযোগ ছিল, এই ব্যাপারটা কি জানেন নজরুলের বিরুদ্ধে? আচ্ছা, জানা নাই না। জাতীয় দলের নির্বাচক পদে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমন এবং সহকারী নির্বাচক হিসেবে নাঈম ইসলামকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়া হয়নি। এর আগে গত 8 মার্চ জাতীয় দলের নির্বাচক পদে আবেদনের সময়সীমা শেষ হয়। এই পদে মোট 16 জন সাবেক ক্রিকেটার আবেদন করেছিলেন। এরপর তাদের মধ্য থেকে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রধান নির্বাচক পদে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দেওয়া হয়। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং এর আগে সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এদিকে জাতীয় দলের বর্তমান নির্বাচক প্যানেল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সময়কাল চলতি মাসেই শেষ হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার লালবাগ পোস্তা দি মুসলিম ক্লাবের সামনে ইফতার সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য সাইদ হাসান মিন্টু। এ সময় চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাবের হোসেন, চ্যানেল এস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না,
ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস ও চকবাজার যুব দলের সদস্য সচিব নাজু খান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা এই প্রতিদিন আমরা পথচারী রোজাদারদের মাঝে আমরা ইফতার বিতরণ করতেছি এবং আমাদের এলাকাবাসী, মহল্লাবাসী এবং মা বোনদের হাতে আমরা ঈদ উপহার তুলে দিচ্ছি। এটা তো চালায়া যাইতেই হবে, কারণ আমাদের মতো মানুষরা যদি এটার পিছনে না আসি, গরিব এবং অসহায় মানুষের পিছনে কে আসবে? এটা হচ্ছে আমাদের এখন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব এটা অনেকভাবেই বলছে যে মহল্লায় মহল্লায় যাতে ইফতার এবং গরিবের পিছনে সহযোগিতা করার জন্য সে ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে। এই বিধায় আমাদের মহল্লাবাসীর থেকে যতটুক গরিব এবং ভালো মানুষের পিছনে থাকতে পারে সেইভাবেই আমরা চেষ্টা করতেছি যাতে ঈদটা ভালোভাবে করতে পারে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। জাতীয় ঈদগাহে নারী সহ 40,000 মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ঈদের জামাতের নিরাপত্তা নিয়ে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, ঢাকায় 121টি ঈদগাহ এবং 1600 মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এবং সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্যে দেখবেন। ঢাকা মহানগরীতে মোট 121টি ঈদগাহ এবং 1599টি মসজিদে মোট 1771টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরেও আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইরানে একের পর এক গুপ্ত হত্যাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এক বিবৃতিতে তিনি বলেন, এসব হত্যাকাণ্ড ইরানকে দুর্বল করবে না, বরং আরও শক্তিশালী করে তুলবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিটি রক্তের বিনিময় রয়েছে এবং হত্যাকারীদের খুব শিগগিরই এর মূল্য দিতে হবে। সম্প্রতি তেহরানে হামলায় নিহত হন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, তার পুত্র এবং আরও কয়েকজন সহযোগী। খামেনি তাকে একজন জ্ঞানী, দূরদর্শী ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। একই হামলায় নিহত হন আধা সামরিক বাহিনী বাজিসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলেমানি। এ ঘটনায় ইরানি জনগণের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেন খামেনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার লালবাগ পোস্তা ডাকগল্লি এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করেন চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও 29 নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সাবের হোসেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য সাইদ হাসান মিন্টু, চ্যানেল এস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস ও বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর আকবর হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যেটা আজকে করতেছে আসলে গরিবদের জন্য না, এটা একটা ঈদ উপহার দিচ্ছে আমার মহল্লায়। আগামীতে কাউন্সিলর নির্বাচিত হবে, জনপ্রতিনিধি নির্বাচিত হবে, যাকে দেবে দল, আমাদের দল যাকে দেবে ইনশাআল্লাহ আমরা তার পক্ষে আমরা কাজ করব। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 10 কেজি গাঁজা সহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে
10 কেজি গাঁজাসহ 2 জনকে আটক করে পুলিশ। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এই বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। খুলনার বটিয়াকাটা উপজেলায় বিয়েকে কেন্দ্র করে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 4 সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার লবণচড়া ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগরের রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জু আরা বেগম, ছেলে গাজী রাইসুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা খাতুন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত এবং নারী ও শিশুসহ 8 জন আহত হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, গাইবান্ধার পলাশবাড়ির ঢাকা রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে এক পথচারী নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা রংপুর মহাসড়কের ব্র্যাকমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরের দিকে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী পরিবহন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া দুপুরে ঢাকা রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের ফাঁসিতলা নামক স্থানে ঢাকা থেকে রংপুর মুখী হানিফ পরিবহনকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে মাইক্রোবাসের নারী ও শিশুসহ 8 যাত্রী গুরুতর আহত হয়। ঈদ আনন্দ হোক, সবার অধিকার, এই স্লোগানে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সহি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সুবলপাড় উচ্চ বিদ্যালয় মাঠে কেদার ইউনিয়নের 3 শতাধিক দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। কচাকাটা চর উন্নয়ন ও বাস্তবায়ন সংস্থার সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক নূর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেদার ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। 400 বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে ঢাকা। এখানে প্রতিটি গলি যেন এক একটি জীবন্ত ইতিহাস। মোগল আমলের ঐতিহ্য, সংস্কৃতি আর উৎসবের রঙে গড়া এই শহরে ঈদ কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এক গভীর সাংস্কৃতিক উত্তরাধিকার। চাঁদ দেখা, নামাজ, ঘোড়দৌড়, মুখরোচক খাবার, পুরান ঢাকার মোগল ঐতিহ্য আজও প্রতিফলিত হয় ঢাকার প্রতিটি গলিতে। বিস্তারিত শাহাদাত হোসেন ইমরানের প্রতিবেদনে। ঢাকা এক শহর যার প্রতিটি গলিপথে ধরা পড়ে ইতিহাস। 400 বছরেরও বেশি পুরনো এই শহর, এটি শুধু বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং সংস্কৃতি ও ধর্মীয় উৎসবের এক প্রাণবন্ত কেন্দ্র। মোগল আমলে ঢাকার ঈদ উদযাপন ছিল অন্যরকম। শহরের রাস্তায় চোখ ধাঁধানো ঈদ মিছিল বের হতো। সম্রাট এবং নায়েব নাজিমরা মিছিল করে রাজধানীর ঈদগাহে নামাজ আদায় করতেন, আর মিছিলের মাধ্যমে প্রকাশ পেত তাদের জৌলুস সৌন্দর্য। সেই মিছিল নিমতলী প্রাসাদ থেকে শুরু হয়ে হুসনি দালান, বেগমবাজার ও চকবাজার ঘুরে আবার প্রাসাদে শেষ হতো। বের হইতো ওই আপনার গিয়া চক থেকে আসতো, এই দিকে এসে এই দিক দিয়ে চলে যেত। ঈদ উদযাপন আর কি, ঘোড়ার গাড়ি র্যালি। এখন তার এটা হয় না বলতে আগের মতো মানুষের এনার্জি এখন নাই। এখনকার যে ছেলে পেলেরা আছে এখন ওরা ওইগুলি নিয়ে থাকে না। আগে মোগল আমলের যে একটা ঈদের যে খুশি, তখন তাদের ভিতরে একটা তাৎপর্য ছিল, একটা সংগঠন ছিল, তাদের মনের ভূতিটা খুব ফ্রেশ ছিল, যার কারণে ঈদ উদযাপন সবার ঐক্যভাবে সবাইকে নিয়ে ওরা ঈদ উদযাপনটা করতো। নবাব বাড়ির এখান থেকে নিয়ে লালবাগ সাই মসজিদ এখান থেকে নিয়ে পুরা এটা চক্করটা মারতো ওরা, অনেক খুশিভাবে করতো ওরা। আগেকার দিন আর এখনকার দিন অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে যেমন ছোটোবেলায় বাপ মার সাথে সবার সাথে মেলা যেতাম, ঝুলনা ঝুলতাম, দেখা গেল বিকাল হলে একটা ঘোড়া গাড়ির একটা বহর থাকতো, এটা নিয়ে আমরা একটু আনন্দ ফুর্তি করতাম। কিন্তু কিন্তু এখনকার যুগে এগুলো সব উঠে গেছে গা। 1610 সালের পর মোগলরা আগ্রার জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপনের রীতি ঢাকায় ছড়িয়ে দেন। তখন ঈদ চলত 2-3 দিন, যেখানে থাকতো নাচ, গান এবং আতশবাজি। সন্ধ্যায় মোমবাতির আলোয় আলোকিত হতো শহর, আর শেষ রাতে বড় কামান দাগা হতো। মোগল আমল থেকেই পুরান ঢাকার রীতি ছিল চাঁদ দেখা, নামাজ, মিছিল ও ঘোড়া দৌড়। চাঁদ দেখা হতো নদীতে নৌকা বা টিলায় উঠে। বন্দুকের গুলি ও তোপধ্বনি দিয়ে চাঁদ ওঠার খবর ঘোষণা করা হতো।
ঢাকার প্রাচীন ঈদগাহগুলোর মধ্যে ধানমন্ডির শাহী ঈদগাহ 1640 সালে নির্মিত হয়। সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজার প্রধান অমাত্য মীর কাসেম এই ঈদগাহে সুবা বাংলার সুবাদার ও নায়েব নাজিমদের সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নিতেন। তাছাড়া মোগল আমলের রান্নার প্রভাব এখনও দেখা যায়। দুধে ভিজানো খুরমা, দুধ সেমাই, জর্দা, মোরগ পোলাও সব কিছুতেই মোগল রসুন, ঘি, জাফরান ও পেস্তা বাদামের ব্যবহার প্রতিফলিত। পুরান ঢাকার বাসিন্দারা এখনও ঈদের সকালে এই ঐতিহ্য পালন করেন। চাঁদ দেখা থেকে নামাজ সব মিলিয়ে মোগল থেকে আধুনিক ঢাকার আজও ঐতিহ্যের আলো ধরে রেখেছে। জাগ্রত আছে ঈদ পরম্পরা, ইতিহাসের ছাপ, সংস্কৃতির ছোঁয়া এবং সমাজের নানা স্তরের মিলন, এসবই ঢাকা শহরের ঈদের বিশেষ বৈশিষ্ট্য। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।